মা কি মা কি এত লেখেন? এত লেখালেখি করে কোনো লাভ হয়? আম্মা আমরা একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ? বরাপুর মেয়ে ঐশীর আজকে বার্থডে। তানভীর অফিস থেকে সরাসরি ওখানেই চলে যাবে। ও এবেলা বুয়া এসে আর কি করবে, আমি বরং ওকে না করে দেই। চাবিটা নিয়ে যাচ্ছি মা। ঘরে কিছু গোছগাছ আছে, আপনি করে রাখবেন। আর কয়েকটা থালা বাসন আছে, দয়া করে ধুয়ে রাখবেন। আমি আর ফারহান একটু আগে ভাত খেয়েছি। ফ্রিজে ঠান্ডা ভাত আছে, আপনি একটু গরম করে একটা ডিম ভেজে খেয়ে নেবেন। ঠিক আছে ম্যাম। সময় দিদা যাবে না? সে কথা বলো না দাদু, তোমরা যাও, আমি যাব না। বাই বাই দিদা। বাই। কে? আমি ডিশের বিল নিতে আসছি। দরজা বোধহয় বাইরে থেকে লক করা। আপনাদের ব্যাপার সবারই আজীব। ঘরে থাকবেন অথচ দরজা লক করে রাখেন। আজ তাহলে ফিরে যাবো। তুমি পরশু এসো বাবা, কাল তো বৌমার অফিস আছে, পরশু ছুটি। আচ্ছা, শুক্রবার দিন টাকা রেডি রেখেন, আমি এসে নিয়ে যাব। প্রতিদিন এত ঘোরাঘুরি করতে পারবো না। তানভীর, আয় তানভীর,
ওঠো। কি হলো, অফিসের সময় কি পার হয়ে গেছে নাকি? তোমার মায়ের কাণ্ডটা দেখো, 6:30 বেজে গেছে। আমরা কি আজকে না খেয়ে অফিসে যাব নাকি? মানে? আরে উনি ঘুম থেকে উঠলে তো হয়। আরে বাবা, কি কথা বলো না, ডাকো তাহলেই তো হয়। ও, উনাকে ডাকবো আমি? সেটা আমার পক্ষে সম্ভব না। উনাকে ডাকার জন্য না একটা অ্যাসিস্ট্যান্ট ঠিক করে দাও। দাও না একটা অ্যাসিস্ট্যান্ট ঠিক করে। আরে ডাকলে তো প্রবলেমটা সলভ হয়ে যায়, এত কথার কি দরকার? সকালবেলা ঘুম থেকে উঠতেই শুধু ঘ্যানর ঘ্যানর না ঘ্যানর ঘ্যানর। আমি ঘ্যানর ঘ্যানর করি তাই না? তোমরা মা ছেলেরা পারো, খুব ঢং করো। একজন পারে নাকটাকে ঘুমাতে, আর একজনের কোনো দায়িত্বই নাই। আম্মা, আম্মা, আম্মা ওঠেন, আম্মা ওঠেন। হ্যাঁ, ও আল্লাহ, কি ব্যাপার আম্মা, আপনার কি কাণ্ড জ্ঞান সব লোপ পেয়ে গেল নাকি? হ্যাঁ, আমরা কখন নাস্তা খাবো, কখন অফিসে যাব? রান্না বান্না করতে হবে না আম্মা? মা কবে দিস পাইনি, ওই ফজরের নামাজ পড়ার পর চোখটা একটু লেগে এসেছিল। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। বয়স হয়েছে তো, শরীরে বল পাই না। যাও মা। ও আল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি ঝর্ণা, আমার নাম্বার সেভ করেননি? আমার বয়স হয়েছে বোন, মোবাইলের সব অপশন আমি বুঝি না। তুমি কেমন আছো? ভালো আছি আপা। আগামীকাল শিল্পকলায় চলে আসেন, একটা সাহিত্য আড্ডা আছে। আমি যেতে পারবো না বোন, কালকে আমার বৌমার অফিস আছে। বৌমাকে কিসের এত ভয় আপা? চলে আসেন তো, খুবই ভালো লাগবে। তুমি বুঝবে না, বাদ দাও সব। আপা জানেন, আমি গতকালকে চৈত্রী প্রকাশনীতে গিয়েছিলাম। আপনার লেখা একটা বই কিনেছি, নাম স্টেশন। কি চমৎকার লেখা আপা, এত সুন্দর করে লিখেন। আর উৎসর্গ করেছেন দেখলাম আপনার ছেলেকে। কি এমন ভালো লিখি বলো? আর ছেলেকে উৎসর্গ করবো না তো কাকে করব? ওর নুন ভাত খেয়ে তো বেঁচে আছি। কি যে বলেন না আপা, আপনি না প্রতি মাসে বাসা ভাড়া পান, পেনশনের টাকা পান, কি করেন ওসব? আসলে ঝগড়া করার জন্য একজন মানুষ তো দরকার, তাই না? যা হোক, একদিন বাসে এসো। আপনি অনেক বড় মনের মানুষ আপা। আসলে হিংসার চেয়ে ক্ষমার শক্তি অনেক বেশি। আর হিংসার জন্য হাসির মতো ভয়াবহ প্রতিশোধকই যথেষ্ট। কিভাবে সব হেসে উড়িয়ে দেন, মাঝে মাঝে সে চিন্তাই করি। যেখানে হিংসা আর ক্রোধ নেই, সেখানে কি ভালোবাসা ঠাঁই নিতে পারে বলো? মানুষের জীবন কত বিচিত্র না আপা। নিজে ভালো না থাকা সত্ত্বেও ভালো থাকার অভিনয় করতে হয়। ঠিকই বলেছ বোন। কেউ যদি নিজের দুর্বল যুক্তি প্রতিষ্ঠার জন্য রহস্য তৈরি করে, তাহলে তার পরাজয়টা খুব তাড়াতাড়ি হয়। আপনি কি দারুণ করে কথা বলেন আপা। যাক, একটা কথা না বলে পারছি না। নিজের জয়ের জন্য সন্তান পরিজনের সামনে গুরুজনকে প্রশ্নবিদ্ধ করাটাও কিন্তু ভালো না। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। ও বোন, একটা ফোন এসেছে, মনে হয় বৌমাই ফোন করেছে। আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে আপা, রাখি। ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আচ্ছা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বৌমা, বলো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি সব করে রাখবো। আচ্ছা, রাখছি।
বৌমা বাজার এনেছি, দেখো ঠিক মতো এনেছি কিনা। নুডলস খাবে দিদা? না ভাইয়া, তুমি খাও। মুখের খাবার শেষ করো। মা বাজারটা ঢালেন, আমি আসছি। আল্লাহ, বোমা বোমা এসো। মা এগুলো কি মাছ এনেছেন আপনি? মানে কাতল মাছ আর শিং মাছ, এগুলো কে খাবে? আপনাকে এত করে বললাম যে আজকে আমার আপা আর দুলাভাই আসবে, তাদের জন্য আমি ভালো মন্দ কিছু রান্না করব। ইলিশ মাছ খেতে চেয়েছে দুলাভাই, শোল মাছ খেতে চেয়েছে, মানে এখন আমি কি রান্না করব আম্মা? মানে আপনার যদি শিং মাছ খেতে এতই ইচ্ছা করতো তাহলে আপনি আরেকদিন আনতেন, আজকে কেন আম্মা? না মা, আমার কেন খেতে ইচ্ছে করবে? বাজারে শোল মাছ ছিলই না। ইলিশ মাছ অবশ্য ছিল, কিন্তু এত ছোট ছোট তুমি সেটা পছন্দ করতে না। আর রুই কাতলা সবসময় বাসায় লাগে, সেজন্য আমি ভাবলাম তাজা একটা কাতল মাছ আমি। কি মাছ এনেছে দাদি? এই যে ফারহান, ফারহান তুমি এখানে কি করছো? হ্যাঁ, এখানে কি করছো? যাও ঘরে যাও, যাও ভাত শেষ করো। ওকে কেন বকছো মা? আম্মা আপনি আর কথা বলেন না, আপনার লাই পেয়ে পেয়ে না ছেলেটা মাথায় উঠে গেছে, কোনো কথাই শোনানো যায় না ওকে আর। আচ্ছা আচ্ছা মা, কত টাকা আছে আমাকে দেখান তো। দেখি এই কয় টাকা দিয়ে তো আর শোল মাছও হবে না, ইলিশ মাছও হবে না। আম্মা একটু কষ্ট করে আপনি সিএনজি করে ওই সামনে সুপার শপে যান, হ্যাঁ ওখানে গিয়ে অবশ্যই আপনি ইলিশ মাছও পাবেন, শোল মাছও পাবেন। একটু কষ্ট করে যান না আম্মা। এই টাকাটা রাখেন, আমি বাকি টাকা নিয়ে আসছি। নেন, ধরেন মা, একটু কষ্ট করে যান মা। মা মা টাকাটা ধরেন, হ্যাঁ সিএনজি করে যাবেন। হ্যাঁ মা, আমিও যাবো দিদার সঙ্গে। আমি একদিন বাবার সঙ্গে সুপার শপে গিয়েছিলাম, কত বড় বড় মাছ পাওয়া যায়। মা যান। হ্যাঁ আমাদেরই বাংলাদেশ, লিখেছেন সৈয়দ শামসুল হক। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ, পুরোটা মুখস্থ করে ফেলো। দিদা আমি একা একা পড়ি। একা একা পড়লে মা এসে বকা দেবে। না, আমি একা একা পড়বো। একা একা পড়বে, পুরোটা মুখস্থ করবে, আমি ততক্ষণ লিখে ফেলি। হ্যাঁ পড়ো। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ, কবির দেশ, আমাদেরই বাংলাদেশ, ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, বৃদ্ধাশ্রমের সূচনা হয়েছিল প্রাচীন চীনে। ছেলে মেয়ে দ্বারা নিগৃহীত বৃদ্ধাদের জন্য আশ্রয় কেন্দ্রের এই উদ্যোগ ছিল শান রাজবংশের। আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ, কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ, কবির দেশ, বীরের দেশ বাংলাদেশ, সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ, কবির দেশ, বীরের। কি কি হচ্ছে এসব? আম্মা কি একজন চিৎকার করে করে আবৃত্তি করেই যাচ্ছে আর আপনি লিখেই যাচ্ছেন? কি লিখছেন আম্মা এগুলো আপনি? বৃদ্ধাশ্রম নিয়ে কি লিখছেন? বৃদ্ধাশ্রমে যাবার ইচ্ছে হচ্ছে আপনার? আমি তো বৃদ্ধাশ্রমের ইতিহাস লিখছি। ও, আপনি লিখছেন বৃদ্ধাশ্রমের ইতিহাস? বাহ, দারুণ তো।
তো হঠাৎ বৃদ্ধাশ্রম নিয়ে কাহিনী লিখবার ইচ্ছা হলো কেন আপনার? বলবেন দয়া করে। আপনার তো আম্মা সুখে থাকতে ভূতে কিলায়, শান্তিতে আছেন, দুবেলা খেতে পারছেন, আপনার ভালো লাগছে না তো? আপনার এখন যেতে হবে বৃদ্ধাশ্রমে। এই তানভীর, তানভীর শুনে যাও, দেখো না তোমার আম্মা কি শুরু করেছেন। উনি আমাদের সাথে থাকতে তো ওনার ভালো লাগছে না, ওনার এখন বৃদ্ধাশ্রমে যেতে হবে, ওখানে গিয়ে ওনার শান্তি হবে। কি বলছো বৌমা? আমি তো বৃদ্ধাশ্রমের ইতিহাস লিখছি। তোমাদের এই হাঁটু ভাঙা সমাজের যে চিন্তাধারা, তাতে তো মনে হচ্ছে আগামী দিনগুলোতে বৃদ্ধ বাবা মারা তাদের সন্তানের সাথে থাকতে পারবে না। সমান্তরালে চলতে থাকা রেল লাইনেও ফাটল থাকে আম্মা, আর সম্পর্ক। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তো কবি সাহিত্যিক মানুষ, মানে বুঝে নেন। আসো, এভাবে পড়াশোনা হবে তোমার, তাই না? চলো। খালাম্মা, আগে জানতাম যে গরিব ঘরের মধ্যে ঝামেলা বেশি, অন্তত বড় লোকের ঘরের মধ্যে প্যাঁচ বেশি গো। গরিব আর বড় লোক কি রে মা, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে তারা অন্যরকম হয়ে যায়। বড় ভুল করেছি কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করে। আচ্ছা খালাম্মা, আপনার না একটা পোলা আর একটা মাইয়া আছে, হ্যাঁ না চলে যান না কেন? আপনি না করলেও আমি অনেক কিছু বুঝি গো খালাম্মা। বড় লোক ঘটনা বাড়ির বাইরে যায় না, আর আমগো গরিবের খবর হইল হাড়ের ভিতরে কাঁঠাল ভাঙার মতন, কিছু হইলে দুনিয়ার মানুষে জানে, আর এই জন্যে গরিব বদনাম বেশি। তাড়াতাড়ি হাত চালা রহিমা, বৌমা আসতে বকাচকা শুরু করবে। খালাম্মা, আপনি সারাদিন চুপচাপ বসে থাকেন, একটু কথা কইয়া মনটারে হালকা করেন। আপনি আর এত ডরান কেন? শুনছি আপনি মেলা শিক্ষিত, চাকরিও করছেন, টাকা পয়সা জমান নাই। ছেলেমেয়েরা যখন ছোট ছিল তখন ওদের বাবা মারা যায়। আমি তখন চাকরি করে যে কটা টাকা পেতাম আর বাড়ি ভাড়া থেকে যা পেতাম তাই দিয়ে ওদের কষ্ট করে মানুষ করেছি। কিন্তু আমি যখন রিটায়ার্ড করলাম তখন তানভীর ভার্সিটিতে পড়ে, ওই টাকাই তখন আর কুলাতে পারতাম না। তখন কি করেছি জানিস? বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকতা করেছি, সেলাই শিখিয়েছি, কত কষ্ট করে ওদের মানুষ করেছি। আম্মা, আপনি লুবনা আপুকে ফোন দিয়েছিলেন? হ্যাঁ। আপনি কি কানাডায় যেতে চান? হ্যাঁ। এখানে থাকতে আপনার কি সমস্যা হচ্ছে? না মানে মানে করলে তো হবে না আম্মা, সমস্যাটা আমাকে বুঝতে হবে। অভিযোগ করে কোনো লাভ হয়েছে? লুবনা আপু আপনাকে মুখের উপর সত্যি কথাটা বলতে পারেনি, তাই এখন আমাকে ফোন করে বললো সে আপনাকে কান্না নিতে চায় না। লুবনা আপা সত্যি কথাটা আপনাকে বলতে চায়নি। দুলাভাই এখন জবলেস, ওদের নিজেদের অবস্থাই খারাপ। কি বলছিস তুই? চাকরি নেই? তাহলে ওরা চলছে কি করে? শোন বাবা, আমার কিছু জমানো টাকা আছে, তুই তাড়াতাড়ি ওদের পাঠিয়ে দে তো। আপনি লুবনা আপাকে বিদেশে টাকা পাঠাবেন? আমার কথাটা একবার চিন্তা করে দেখেছেন? সামনে ফারহানকে স্কুলে ভর্তি করতে হবে, আমার অবস্থা তো আপনি জানেন। ওখানে টাকা না পাঠিয়ে সেটা আমাকে দিলে আমার তার উপকার হয়, পরে আপনাকে শোধ করে দিলাম। আপনাকে নিয়ে না আমি আসছো? যাও এখন রুটিগুলা বানায় আমাকে উদ্ধার করো। রুটিটা দাও।
হ্যাঁ কি শরীর খারাপ? হুনার তো 3 দিন পর পর শরীর খারাপ হয়। ঠিকই কইছেন ভাবি, খালামোর তো বয়স হয়েছে, এই জন্য শরীরটা কদিন পর পরই খারাপ করে। বয়স না ছাই, আমার যেদিন অফিস ছুটি থাকে ওই দিন ওনার শরীর খারাপের নাটক শুরু হয়, বুঝি না আমি? হ্যাঁ ভাবি, কদিন ধরে দেখতেছি হ্যাঁ শরীরটা খারাপ, আর আমি তো রুটি বানাই দিয়ে যাই, আপনি একটু। এই তোমার কাজ করো তুমি, ঠিক আছে? এত কথা বলতে হবে না। আর কি করতে হইব ভাবি? এই ভাজির জন্য আলু বের করো, আর ফ্রিজ থেকে হালুয়া বের করো, আর থালা বাসন ধুয়ে চলে যাও, আজকে আমরা বাইরে খাবো। খালাম্মাও কি যাইবো? কে? আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি। জহুরা রহমান নামে একটা চিঠি আছে। জহুরা রহমানের চিঠি? মানে আমার চিঠি? নিশ্চয়ই বিদেশ থেকে এসেছে না? না, কাব্যলিখন নামের একটা সংগঠন থেকে আসছে। আন্টি প্লিজ আপনি দরজাটা খুলে চিঠিটা একটু নেন। দরজা তো খোলা যাবে না বাবা, বাইরে থেকে লক করা আছে। মানে আপনি ঘরের ভিতর, অথচ দরজা বাড়ি থেকে লক করা? কি বলছেন আপনি? কোনো অসুবিধা নেই, তুমি দরজা নিচ দিয়ে চিঠিটা দিয়ে দাও, আমি নিয়ে নেব। কিন্তু চিঠিটা দিলে তো আপনার একটা সই লাগবে। অসুবিধা নেই বাবা, আমি জহুরা রহমান, তুমি সইটা দিয়ে দিয়ে চিঠিটা দিয়ে দাও।
দিতে বলছেন, আমি দিয়ে দেব? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। দাদু, ভাত নিয়ে খেলতে হয় না, ভাত খাও। দিদা, তুমি সবসময় মাছের লেজ কেন খাও? কাটাই খুঁজে পাচ্ছ না। আমি শুধু শুধু তোমাকে মাছের লেজ দাও, আমি বেঁচে দিচ্ছি। তুমি পারবে না দাদু? আমি পারবো। দিদা, দেখো কত বড় কাঁটা পেয়েছি। ওই কাঁটা তো আমিও দেখতে পাই, ছোট ছোট কাঁটাগুলো দেখতে পাই না। আচ্ছা, ওগুলো আমি বেঁচে দিচ্ছি। দেখি দেখি। ইস, কেন কাম বাঁচতে গেলে বলো তো? দেখি 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 বাবা, দেখি। এটা কি করলে দাদু? তোমার আম্মুর সাথে আমাকে বকবে। আমি শুধু শুধু তোমাকে বকতে আমার কষ্ট হয় দিদা। আমি আম্মুকে বলবো না দিদা। আমরা আসবো? আয়। শরীর খারাপ নাকি আম্মা? না তো। তাহলে এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন, আগে তো রাত জেগে লেখালেখি করতেন। কিছু বলবি? জি আম্মা। বল। না মানে বলছিলাম যে এই বিল্ডিংটার ব্যাপারে বলছিলাম, যে এটা একটা বিল্ডার্স কোম্পানিকে দিতে যাচ্ছি। ওই আজিজ চাচাও সেদিন বলল, তাছাড়া বড় ভাইয়াও বলেছে। যে ছেলে মাসের পর মাস, বছরের পর বছর মায়ের খোঁজ খবর নেয় না, সে কি বললো না বলে তাতে তো আমার কিচ্ছু আসে যায় না। তার মানে আপনি? হ্যাঁ, আমি রাজি না। কয়েকদিন পর আমাদের ফ্ল্যাটটা দেখা যাবে না। আজিজ চাচার হাইরেস বিল্ডিং যেটা হবে সেটা আড়ালে ঢাকা পড়ে যাবে। কিন্তু বাবা, মাথা গোজার একটা ঠাঁই তো আমাদের আছে। আছে, কিন্তু সেটা বসবাসের যোগ্য না, পুরনো একটা বিল্ডিং। পুরনো জিনিস আজকাল কারোরই ভালো লাগে না, তাই না রে বাবা? পুরনো বাড়ি, পুরনো মা, পুরনো ফার্নিচার। অথচ তুই একদিন বলেছিলি শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের পারফিউমের গন্ধ কোনোদিন যাবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার জীবনটা না আপনার লেখা ওই উপন্যাসের কোনো পাতা না যে তুই ঠিকই বলেছিস বাবা। উপন্যাসিক উপন্যাস লিখে, বয়ে যায় কাল, জীবন চলে জীবনের মতো, একদিন এসে পড়ে মৃত্যু। এই তো জীবন, এরই নাম জীবন। খালাম্মা, আপনি ওকে যাইতেছেন? কোথায়? কেন, আপনি কিছু জানেন না? হেরা নাকি আজকে 10-12 দিনের জন্য বেড়াইতে যেতেছে। কই, আমি তো জানি না। খালাম্মা, সোনার পালঙ্কে ঘুমাইয়া কি লাভ কন? মনের মধ্যে যদি শান্তি না থাকে। শুনছি এই বাড়িটাও নাকি আপনার, তা আপনি হ্যাঁ করে খেদে দিয়া ভাড়া দিলেও তো একলা ভালো চলতে পারেন। রহিমা, বাদ দি তো সব, আমার শুনতে ভালো লাগে না। আম্মা, আমরা কদিনের জন্য একটু ঢাকার বাইরে যাচ্ছি। চাবিটা আপনার কাছে থাক, একটু বাসাটা দেখে শুনে রেখেন।
গতকালও তো বললি না যে বাইরে যাবি, এখন যাওয়ার সময় বলছিস। ঠিক আছে, কোথায় যাচ্ছিস জিজ্ঞেস করবো না, ভালো থাকিস। এই বলো, তোমাদের দেরি হচ্ছে তো। ও শোন, একটা কথা বলার ছিল। ওই আমার ওই দুদিন থেকে মনে হচ্ছে ডায়াবেটিসটা বেড়েছে, যদি একটা ডাক্তার দেখাতে পারতাম তাহলে ভালো হতো। আম্মা, এগুলো তো আগে থেকে বলতে হয়, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করতে হয় না, যাওয়ার সময় বললে হবে। আমি এসে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর আপনি ইনসুলিনটা 2 পয়েন্ট বাড়িয়ে নিন, আগের বার তো ডাক্তার তাই করেছিল। এই চলো, দেরি হচ্ছে তো আমাদের। ভালো থাকো দিদা, আই মিস ইউ। বাই বাই দিদা, আই মিস ইউ দিদা। আই মিস ইউ টু। ফারহান আসো। জীবন নামের রেলগাড়িটা আপনি কাঁদতেছেন খালাম্মা? কই না তো। হ্যালো। হ্যাঁ হ্যালো মা, কেমন আছো? এই আছি একরকম। কি খবর বলো তো মা তোমার? তানভীর, আফরিন, ফারহান ওরা কেমন আছে সবাই? কি ব্যাপার মা, কথা বলছো না কেন? কি হয়েছে? তুমি কাঁদছো? কাঁদছো কেন? ওরা বাসায় নেই, বেড়াতে গেছে। ওরা কোথায় গেছে? কবে গেল? জানি না, আমাকে কিছু বলে যায়নি। ওই রহিমের কাছে শুনলাম ওরা নাকি বেড়াতে গেছে। কি আশ্চর্য, যাবার আগে একটু তোমাকে জানিয়ে যাবে না কোথায় যাচ্ছে? বাংলাদেশেও দেখি আজকাল কর্পোরেট ভালোবাসা চালু হয়ে গেছে। বাদ দাও ওসব কথা। আচ্ছা মা, তানভীর নাকি কোন অ্যাপার্টমেন্ট কোম্পানিকে ফ্ল্যাটটা দিতে চাচ্ছে, আমি শুনলাম তুমি নাকি না করে দিয়েছো। হ্যাঁ। এটা ঠিক না মা, ও একটা ফার্স্ট ক্লাস অফিসার, সমাজে ওর একটা স্ট্যাটাস আছে না? তাছাড়া সরকারি চাকরিতে বেতনই বা কত? মা তুমি নিজেও তো সরকারি চাকরি করেছো না? তুমি বলো কত টাকা বেতন পায় ওরা? আর তাছাড়া এই বয়সে সুকাল্লাদ করবে না কোন বয়সে গিয়ে করবে, তাই না? তাই বলে তোর বাবার শেষ স্মৃতিটুকু। আহ মা, আলটিমেটলি ওগুলি তো সব আমাদেরই হবে, তাই না? তুমি দেখে এত শিক্ষিত হয়েও সে গেলে কথাবার্তা বলছো, বুঝতে পেরেছো মা? তুমি সারাটা জীবন কুয়োর ব্যাঙেই রয়ে গেলে, আর ওই কুয়োটাকেই নিজের জগৎ মনে করছো মা। মা তুমি কান্নাকাটি করো না, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা দেখো মা, তোমার তো কাউকে না কাউকে জীবনে অবলম্বন হিসেবে লাগবে, কি লাগবে না? এই দেখো বড় ভাইয়ের ব্যাপারটাই তুমি দেখো। বড় ভাইয়া তখন তোমাকে এত করে বলল, মা তুমি বাড়িটা বিক্রি করে কিছু টাকা আমাকে দাও না, তখনও তুমি দিলে না। তারপর কি হলো? বড় ভাইয়া তার শ্বশুরের কাছে গিয়ে হাত পেতে টাকা নিয়ে বিদেশে গেল, আর সেজন্যই হয়তো রাগ করে তোমার সাথে সে যোগাযোগ রাখছে না। ভেরি নর্মাল। ওইটুকুই তো আমার সম্বল রে। আমি কি তোদের কোনো আশা পূরণ করিনি? লেখাপড়া শেখাইনি, শিক্ষকতা করে সেলাই করে যেভাবে হোক কষ্ট করে তোদের মানুষ করিনি আমি? তোদের কোনো কিছু আমি অপূর্ণ রেখেছি? লুবনা, কি যাতা বলছো? আমার বয়স হয়েছে, সে যেভাবে চায় সেভাবেই হবে। ফোনটা আমাকে দাও তো, আমি কথা বলবো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা? আম্মা ভালো আছি। আমার শুনুন, আপনি কারো কথায় কোনো কান দেবেন না। আপনার অ্যাপার্টমেন্ট যেমন আছে তেমনই থাকবে। কোনো সমস্যা হলে আমাকে বলবেন। ঠিক আছে বাবা। আম্মা
আপনি শরীরের প্রতি খেয়াল রাখবেন। আচ্ছা বাবা। জি আম্মা। শোনো লোবনা, ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না। একজন ভরসা পাওয়ার মানুষ থাকলেই সে ভালো থাকতে পারে। সে মানুষটিকে জানো? মা। তোমার মা আছে তো, তাই এখনো বুঝতে পারছো না। রোদ খরা বৃষ্টির মধ্যেও পরিবারকে আগলে রাখে বটগাছের মতো মা। ছোটবেলায় মা মারা গেছে তো, তাই মায়ের কষ্টটা বুঝি। শোনো লোবনা, তোমার ভাইকে বলে দিও মায়ের সম্পত্তির দিকে যদি হাত বাড়ায় না, তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। জানো রহিমা, আজকে আমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে আজকে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। খালাম্মা, আপনার বৌমা কী কয় জানেন? আপনি যদি বাইরে থেকে তালা মারা না দিয়ে যায়, তাহলে বলে আপনি পাশের বাসায় যান, গপ্প করেন, আবার বলে ওই ঘরের জিনিসপত্র দেন। তুই বুঝবি না রহিমা, তবু বলছি, যে সম্পর্ক চুক্তির সেটা ব্যবসা, যে সম্পর্ক বেঁধে রাখার সেটা কারাগার, আর যে সম্পর্ক আজ্ঞা পালন আর কৈফিয়তের সেটা দাসের। ভালো মানুষ কখনো পাখিকে খাঁচায় বেঁধে রাখতে পারে না। আমি তো কিছুই বুঝতেছি না খালাম্মা। তোর বোঝার কোনো দরকার নেই। আমি আজ মুক্ত বলাকা, মেলে দিই ডানা ওই দূর নীল আকাশে। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? হঠাৎ করে আমার কথা মনে পড়ছে। আচ্ছা, তোমার ভাই কি করে এই কাজটি করতে পারলো? তোমরা মানুষ না অন্য কোনো প্রজাতি? একজন বৃদ্ধা মাকে এরকম একা একা বাড়িতে ফেলে রেখে চলে গেল। উফ, আমি ভাবতেই পারছি না। সত্যি তানভীরের না একদম কোনো আক্কেল জ্ঞান নেই। আর ওর বউটা একদম কি বলবো, মানে ও তো জানো এরকম ছিল না। ও মা ছাড়া কিন্তু কিছুই বুঝতো না। লোবনা, আমি যখন স্কুলে পড়ি তখন আমার বয়স 9 বা 10। আমার মা আমাকে স্কুলে নিয়ে যাচ্ছিল, পাশ দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। মা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পরে জানতে পারি আমার মায়ের উপর দিয়ে ট্রাকটি চলে গেছে। তারপরে আমি আমার মাকে আর ফিরে পাইনি। প্লিজ তুমি আর কষ্ট পেও না। আমি জানি, জানো তুমি আজ আমার চোখের পর্দা খুলে দিয়েছ। মাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এখন থেকে আর মাকে কোনো কষ্ট পেতে দিব না। মার যত্ন নিব, সব সময় মায়ের পাশে থাকবো। লোবনা, দুনিয়াটা কদিনের বলো? এখন চোখ বন্ধ করলেই সব শেষ। অথচ আমরা পরিবার পরিজন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন রেখে টাকা রোজগারের জন্য দিনের পর দিন বাইরে থাকি। অর্থের কাছে কি ভালোবাসার কোনো মূল্য নেই? তুমি ঠিকই বলেছ রাসেল, কিন্তু এভাবে হুট করে সব কিছু ফেলে তো বাংলাদেশে চলে যাওয়া যাবে না, তাই না? তার চেয়ে চলো আমরা বাংলাদেশে গিয়ে মার কাছ থেকে কিছুদিন বেরিয়ে আসি। দারুণ আইডিয়া। মাকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে। ইয়েস, হ্যাঁ, আমি টিকিটের ব্যবস্থা করছি। শিওর।
জীবন নামে রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। জীবন নামে রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। কোন লাইনে গেলে পরে কোন লাইনে গেলে পরে বলবে তারে কি কোন লাইনে গেলে পরে বলবে তারে কি জীবন নামে রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। জীবন নামে রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। কোথা থেকে ছেড়ে এলো যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিন্ত। কোথা থেকে ছেড়ে এলো যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিন্ত। কবে হবে লাইন ক্লিয়ার, কবে হবে লাইন ক্লিয়ার, ডাকবে তবে মহাজন। জীবন নামে রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। জীবন নামে রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। জীবন নামে রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। তুমি দরজা খোলা মাত্র আব্বার পা ধরে মাফ চাইবে। কত অবিচার করেছে আমার উপর আম্মা। ওর অ্যাক্সিডেন্ট না হলে আমি জীবনে বুঝতাম না, এখন আমি বুঝতে পারছি। ছোটবেলায় সন্তানরা মা বাবার উপর যেমন নির্ভরশীল হয়, বা আমার বয়স হয়ে গেলে তারা সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আমরা আমার উপর আসলে অনেক অবিচার করেছি তানভীর, তাই আল্লাহ আমাদের এত বড় বিপদ দিয়েছে। মা, আমরা এসছি, দরজা খোলো। আম্মা, আম্মা, তোমার কাছে চাবি আছে না একটা? খোলো। হ্যাঁ।
মা 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 কি জিডি করলা, কি বললো পুলিশ? কি আর বলবে, বললো তো যথাসাধ্য চেষ্টা করবে। আমি আমার ছবি আর বাসার ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার সব ডিটেল দিয়ে এসেছি। আমরা তো কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখি মা নেই। একটা চিঠি লিখে গেছে। আচ্ছা টেনশন করিস না, আমি দেখছি, আমি জানাবো তোকে। হ্যাঁ, বাসায় ঢুকে তো দেখি আম্মা নাই, মানে কিছুই তো বলে যায় নাই, শুধু একটা চিঠি লিখে বাসা থেকে বের হয়ে গেছে। ফেসবুকে একটা স্ট্যাটাস দেবে নাকি? ফেসবুকে? হ্যাঁ, স্ট্যাটাস দিয়ে দাও। তো মানুষজন কি মনে করবে? না, যা খুশি মনে করুক। মার ছবিটা দিও। দেখুন তো এই ছবিটা চিনেন নাকি? এটা তো আমার মায়ের ছবি। আপনি এটা কোথায় পেলেন? সরি, উনি আর নেই। নেই মানে কি বলছেন আপনি? গত পরশুদিন উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার কোনো আপনজন না পাওয়ায় ওনাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আজকে সেই গাড়িটা উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ব্যাগটা একটা শিক্ষিত চোর নিয়ে পালিয়েছিল। সে আজকে সেই ব্যাগটা থানায় জমা দিয়ে গেছে। সে বলেছে সে নেশা টেশা কিছু একটা করে, তাই মাঝে মাঝে সে চুরিও করে। রাত্রেবেলা ব্যাগ খুলে সে দুইটি বই দেখতে পায়, যার মধ্যে একটি উপন্যাস, নাম স্টেশন। রাত জেগে সে বইটি পড়েছে, আর সে ভেবেছে একজন লেখিকা তার জীবনে এরকম করতে পারে। লেখিকার জীবনটা শেষ পর্যন্ত এভাবেই ঘটবে সে কখনোই ভাবতে পারেনি। বইটি পড়ার পর থেকেই তার মধ্যে এক ধরনের কষ্টবোধ এবং আত্ম উপলব্ধি কাজ করেছে। সে ভেবেছে সে ওই পথ ছেড়ে দিবে, তাই সে থানায় ব্যাগ এবং মোবাইল জমা দিয়ে যায়। মোবাইলের ডায়াল লিস্টে দেখি ঝর্ণা নামে একজন মহিলার নাম্বার। সেই নাম্বারে ফোন করে আপনাদের বাসার অ্যাড্রেসটা আমি পেয়েছি। আপনারা কি স্টেশন উপন্যাসটা পড়েছেন?
আমি আস্তে আস্তে কয়েক পাতা পড়েছি, চোখের পাতা ভিজে যায়। কি আশ্চর্য দেখুন, একজন লেখিকা হয়েও তিনি কি জানতেন যে তার জীবনের শেষ ঠিকানা হবে, তার জীবনের শেষ স্টেশনটা হবে কোনো অচেনা অজানা জায়গা। জীবন নামে রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। জীবন নামে রেলগাড়িটা